আমরা আমরা কোথায় যাচ্ছি মা? আমরা যাচ্ছি আমার দিদার বাড়ি, মানে তোমার হবে বড়মার বাড়ি যাচ্ছি। বড়মার বাড়ি এত জঙ্গলে কেন মা? আরে মা, ওটা জঙ্গল না, এটা গ্রাম, তাই এই চারিপাশে এত গাছপালা। চারিদিকে কেমন জঙ্গলের মতো হয়ে আছে। আচ্ছা মা, ও মা, মা এখানে এখানে বাঘ থাকে? দূর পাগল, বাঘ কোথা থেকে আসবে, এটা তো গ্রাম। ওই যে দেখো, ওইটা তোমার বড়মার বাড়ি। কোথায় বাড়ি? ওটা তো একটা ছোট্ট ঘর, তাও আবার কিসের কে জানে। ওটা ওটা কিসের ঘর মা? এটা মাটির ঘর মা। বাচ্চার সাথে বক বক করতে করতে চারুলতা এসে পৌঁছায় তার দিদার বাড়ি। বিয়ের পর এই প্রথম সে তার দিদার বাড়ি এসেছে। ও দিদা, দিদা দেখো কাকে নিয়ে এসেছি, একবার বাইরে বেরিয়ে আসো। ঘরের ভেতর থেকে প্রায় ৮০ বছর বয়সের একজন বয়স্ক মহিলা বেরিয়ে এলেন। আরে, এ তো আমার দিদি ভাই, কত বড় হয়ে গেছে। তা আবার বলতে। আচ্ছা দিদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা। আয় আয়, দিদি ভাইকে নিয়ে ভেতরে আয়। মিঠি তার মায়ের সাথে ঘরের ভেতরে প্রবেশ করল। মিঠি ঘরে প্রবেশ করে বড় বড় চোখ করে চারদিকে দেখে। এই প্রথম সে গ্রামে এসেছে এবং এই প্রথম সে মাটির বাড়ি দেখেছে। এইসব তার কাছে খুব অদ্ভুত। মিঠি আর বড় মা ঘরের বাইরের বারান্দায় বসে গল্প করছে। এমন সময় ঘরের ভেতর থেকে চারুলতা বেরিয়ে এসে তাদের পাশে বসল এবং সামনের দিকে তাকিয়ে দেখল বাড়ির পাশের পুকুরটি অদ্ভুতভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা এবং চারদিকে লাল কাপড় বাঁধা। তাই দেখে সে দিদাকে জিজ্ঞেস করল, আচ্ছা দিদা, আমাদের পুকুরটা এরকম বাঁশের বেড়া দিয়ে ঘেরা কেন বলো তো? আর বলিস না, ওই জলে পানি মুড়া থাকে। পানি মুড়া? সেটা আবার কি? পানি মুড়া হলো এক ধরনের জলের পিশাচ। এরা এরা জলেই থাকে। কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলে ওই পুকুরের জলে নেবে ডুবে মারা যায়। তারপর থেকেই ওই পুকুরের জলে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বাচ্চাদেরকে জলের কাছে টেনে নিয়ে যায়, তারপর তারপর ডুবিয়ে মারে। কি যে বলো না দিদা, আজকালকার দিনের কেউ এইসব মানে নাকি? তোমরা শহরের মানুষ, তোমাদের কাছে এইসবে অবিশ্বাস্য মনে হলেও আমাদের গ্রামে এমন প্রচুর অদ্ভুত ঘটনা ঘটে, বুঝেছো? যা খুবই অলৌকিক। আচ্ছা আচ্ছা, তা না হয় মেনে নিলাম, কিন্তু তা বলে কি এটাকে আটকাবার কোনো উপায় নেই? হ্যাঁ, ওই তো আটকে রাখা হয়েছে। ওই যে দেখো, বাঁশের বেড়ার সাথে লাল কাপড় দিয়ে পুরো পুকুরটাকে ঘিরে রাখা হয়েছে। এই কাপড় হলো আমাদের গ্রামের দেবী মায়ের গায়ের কাপড়। এই কাপড়ে শুভ শক্তির সাহায্যে তো পানি মুড়াকে জলের ভেতরে আটকে রাখা হয়েছে। এইসব গল্প করতে করতে দিদা উঠে রান্নাঘরের দিকে যায় এবং একটি প্লেটে করে নারকেলের নাড়ু নিয়ে এসে পৌঁছায় মিঠির কাছে। এই যে মিঠি, তুমি আসবে জেনে আমি তোমার জন্য নারকেলের নাড়ু বানিয়ে রেখেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বড় মা, খুব ভালো হয়েছে, খুব টেস্টি এই নাড়ুগুলো। আচ্ছা দিদা, মা বলেছে তোমাকে যেন এবারে আমি আমার সঙ্গে করে নিয়ে যাই। তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে ওখানে। তা কি করে হয় বলো তো দিদি ভাই, এত বড় পুকুর, এত বাগান, এত গাছ ছেড়ে আমি তোমাদের সাথে গিয়ে কিভাবে থাকবো গো? কেন থাকতে পারবে না দিদা? তুমি একবার ভেবে দেখো তো, এখানে কে আছে তোমার? তুমি অসুস্থ হলে তোমাকে কে দেখবে বলো তো? ওখানে মা আছে, বাবা আছে, আমি আছি, আমরা সবাই তোমাকে দেখতে পারবো।
কি যে বলো না দিদি ভাই, এবারে কি সত্যি তাহলে তোমাদের সাথে আমাকে যেতে হবে নাকি? হ্যাঁ, যেতে তো হবেই। ওখানে ওখানে আমিও তো আছি, আমি তোমায় দেখে রাখবো। আর হ্যাঁ, ওখানে গিয়ে তুমি কিন্তু আমায় অনেক নারকেল নাড়ু করে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, খাওয়াবো খাওয়াবো। কি মজা কি মজা, এবার এবার আমাদের সঙ্গে বড় মা যাবে। কি মজা কি মজা। রাতে খাওয়া দাওয়া সেরে তিনজনে একসাথে শুয়েছে। এদিকে মিঠি চোখ বন্ধ করে শুয়ে থাকার নাটক করছিল। সকলে যখন ঘুমিয়ে পড়ে তখন মিঠি আস্তে আস্তে উঠে রান্নাঘরের দিকে নারকেল নাড়ুর ডিবের কাছে যায় এবং নাড়ু বের করে খেতে থাকে। উফ, কি স্বাদ খেতে। এমন সময় মিঠি শুনতে পায় ঘরের বাইরে থেকে একটি বাচ্চা ছেলের ডাক। মিঠি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, এদিকে এসো। কে যেন ডাকছে আমায়, দরজা খুলে দেখবো নাকি? মা দিদাকে ডাকবো? ওরা ঘুমাচ্ছে, থাক থাক, ওদের ডেকে কোনো লাভ নেই। আমি বরং দরজা খুলে দেখি কে ডাকছে। মিঠি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায়। তারপর দরজা খুলে দেখতে পায় তার বয়সেরই একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে একটা নারকেল নাড়ু দাও, দাও না, আমার খুব খিদে পেয়েছে। এই নাও, নাড়ু খাও। বাচ্চা ছেলেটি নাড়ু না নিয়ে চলে যেতে লাগলো পুকুরের দিকে। আরে আরে আরে, তুমি চলে যাচ্ছ কেন? নাও নাও, নাড়ু খাও। আমার কাছে এসে দাও, এসো, আমার খুব খিদে পেয়েছে, একটা নারকেল নাড়ু দাও না। আরে তুমি জলে যাচ্ছ কেন? ওখানে তো পানি মোড়া আছে, তোমাকে নিয়ে চলে যাবে তো। আমাকে বাঁচাও, তাহলে বাঁচাও আমাকে। মিঠিও কিছু বুঝতে না পেরে পুকুরের জলে নামতে থাকে। পুকুরের জলে পা রাখতে একটা হাত তার পাটাকে ধরে জলে টেনে নেয়, আর সঙ্গে সঙ্গে মিঠি চিৎকার করে ওঠে, আর হাত থেকে নারকেলের ডিবেটাও পড়ে যায় ওইখানে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে যেন আমায় টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও। মিঠির চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তার মা ও তার দিদার। তারপর তারা ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা খোলা। তারপর তারা সেখান থেকে এক দৌড়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়। মিঠি দিদি ভাই, মিঠি দিদি ভাই, তুমি কোথায় গেলে? মিঠিমা, মিঠিমা কোথায় গেলে তুমি? মিঠি, মিঠি। দুজনে মিলে যখন মেয়েটাকে খুঁজতে খুঁজতে সেই পুকুরের পাড়ে গিয়ে পৌঁছায়, সেখানে দেখল নারকেল নাড়ুর কৌটোটা পুকুরের পাশেই পড়ে আছে। সেই মাত্রই তারা বুঝতে পারে যে মেয়েটি কোথায়। মিঠিমা, মিঠি, এসব কি হলো দিদা? কি হলো বলো তো? হঠাৎ করে পুকুরের মাঝে বুদবুদের সৃষ্টি হয় আর ভেসে ওঠে মিঠির দেহ। সেই দেহ ভাসতে ভাসতে পুকুরের পাড়ে চলে আসে, আর চারুলতা সঙ্গে সঙ্গে মিঠির দেহটা নিয়ে ঘরে চলে আসে। এবার আমি কি করব দিদা, তুমি বলো দিদা। পঞ্চানন্দকে ডাকতে হবে, পঞ্চানন্দকে ডাকতে হবে। আমি এক্ষুনি খবর দিচ্ছি। দিদি ভাই, তুমি মন খারাপ করো না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি যাই যাই। মিঠিমা, মিঠিমা চোখ খোল মা, চোখ খোল মিঠি, মিঠি। কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলে এক ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, খুব যন্ত্রণা হচ্ছে, উফ, আমাকে মুক্ত করো, আমাকে এখান থেকে মুক্ত করো, খুব যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এই তো মা, আমি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে মা। মিঠি কিছু না বলে চারুলতাকে ধাক্কা মারে আর শূন্যে ভাসতে শুরু করে
আর বলে, খুব যন্ত্রণা হচ্ছে, উফ, আমাকে মুক্ত করো এখান থেকে, খুব যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে মুক্ত করো। তারপর হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল মিঠি। এসব দেখে খুব ভয় পেয়ে যায় চারুলতা, আর এরই মধ্যে দিদা ফিরে আসে একটা গেরুয়া বসন পরিহিত তান্ত্রিক বাবাকে নিয়ে। পুকুরের ধারের লাল কাপড়ের বাঁধন কে খুলেছে? আমি খুলেছিলাম বাবা। কেন খুলেছিস সেই বাঁধন? আমি বুঝতে পারিনি এটার জন্য এত বড় ক্ষতি হয়ে যাবে। আমার মেয়েটাকে আপনি বাঁচান বাবা, আপনি বাঁচান। আজ রাতেই আমাকে যজ্ঞ করতে হবে। আমি যজ্ঞের সব সরঞ্জাম ব্যবস্থা করে নিয়ে আসছি, তোরা ওর কাছেই থাক, দেখবি যাতে ও ঘর থেকে বের হতে না পারে। ওই রাতে পুকুর পাড়ে বসে পঞ্চানন্দ যজ্ঞের প্রস্তুতি শুরু করলো। পাশে আছে বেলপাতা, রক্তজবা, মোমবাতি, তার সাথে একটা মরার খুলি। মরার খুলিটা রাখা আছে সিঁদুর দিয়ে আঁকা কিছু চিহ্নের ওপর। পঞ্চানন্দ যজ্ঞ শুরু করলো। ওম ওং হ্রিং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওম ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওং ওং হ্রিং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওং ওং হ্রিং হ্রিং চামুণ্ডায় নমঃ। তান্ত্রিক বাবা যত বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, জলের উপরে বুদবুদের পরিমাণ তত বাড়ছে। হঠাৎ করে জলের উপর ভেসে ওঠে একটি বাচ্চা ছেলে। কে তুমি? কি চাই তোমার? আমি পানিমুড়া, আমাকে জলে বন্দি করে রাখা হয়েছিল। জীবিত অবস্থায় এই পুকুরে এনে হাত পা বেঁধে তন্ত্রের মাধ্যমে তলদেশে আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, আমাকে মুক্ত করো। তুই কি চাস? কেন তুই বাচ্চাদের ক্ষতি করছিস? এর আগেও তুই অনেক বাচ্চাদের ক্ষতি করেছিস, কেন করছিস এমন? না না, বিশ্বাস করো, আমি কারো ক্ষতি করিনি। আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে গুপ্তধন আগলে রাখার জন্য। এখানকার জমিদার রুদ্রপ্রতাপ এই পুকুরের তলদেশে দুটি বাক্স লুকিয়ে রেখেছিল, যার ভেতরে ছিল প্রচুর হিরে জহরত ও রত্ন। আর সেই গুপ্তধন আগলে রাখার জন্যই আমাকে এখানে কালো জাদু করে বন্দি করে রেখেছে। আর বিশ্বাস করো, আমি কাউকে মারিনি। যারা এই পুকুরে মারা গেছে তারা নিজেরাই পুকুরে পড়ে তলিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি তোকে অবশ্যই মুক্ত করব, কিন্তু তুই কথা দে যে তুই মুক্ত হওয়ার পর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, অনেক দূরে চলে যাব। ওম ওং গ্রং গ্লিং গ্লিং চামুণ্ডায় নমঃ, ওং গং গ্রং হিং গ্লিং চামুণ্ডায় নমঃ, ওং গং গ্রং হিং গ্লিং চামুণ্ডায় নমঃ। তান্ত্রিক বাবা মন্ত্র পড়া শুরু করলে চারিদিকে প্রচণ্ড হাওয়া বইতে শুরু করে, আর ওই বাচ্চা ছেলের শরীরটি বাতাসে হাওয়ায় মিলিয়ে যায়। আর সেই সময় পুকুরের মাঝখানে জলের ওপর ভেসে ওঠে দুটি বড় সিন্ধুক। এবার সব বিপদ কেটে গেছে, আর ওই হলো এই গ্রামের পুরনো জমিদার রুদ্রপ্রতাপের গুপ্তধন। অবশেষে আমাদের গ্রাম বিপদ মুক্ত হলো, বিপদ মুক্ত হলো। আর এই দিকে মিঠিরও জ্ঞান ফিরে আসলো। মিঠিমা, ওঠো মা, আর কোনো ভয় নেই মা, ওঠো। আমার কি হয়েছিল মা? কিছু হয়নি রে মা, কিছু হয়নি।